বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি। পরবর্তীকালীন সরকার নানামুখী চাপের মধ্যে রয়েছে। ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু সেই নির্বাচনকে নিয়ে যেমন রয়েছে নানামুখী উত্তেজনা, ঠিক একইভাবে তারাও নানামুখী চাপের মধ্যে রয়েছেন। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক অদ্ভুত অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে বিপ্লবের নির্বাচনের আগেই ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি তৃতীয় কোনো শক্তি এই যুদ্ধে জড়িত হয়, তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য নরক পরিণতি ডেকে আনবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, অনেকে গণভোটের কথা বলছেন। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে গণভোট মানুষ বোঝে না, তার মানে প্রধান উপদেষ্টা গণভোট করবেন না। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মানুষ এখন কি ডক্টর ইউনূস স্যার, কিন্তু এর বাইরে কে? ধরেন আওয়ামী লীগ সময় এককভাবে শেখ হাসিনার উপরে আর কারো কোনো নাম ছিল না। ইরান ইসরায়েল যুদ্ধ চলমান রয়েছে। বাংলাদেশ এখনো কেন যুদ্ধে ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে, এটার বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা কেন দিচ্ছে না? ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন এখনো সরাসরি সরকারের পক্ষ থেকে তারা জানান দিচ্ছে না কেন যে তারা? দর্শক, বিগ ব্রেকিং নিউজ। আজ পর্যন্ত এই ইরান ইসরায়েল যুদ্ধ সম্বন্ধীয় যত খবর দিয়েছি সেগুলো একদিকে রেখে দিন, আর আজ এই যে খবরটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা আর একদিকে, কারণ আমেরিকা ইরানের উপরে হামলা করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। আজ পর্যন্ত এই ইরান ইসরায়েল যুদ্ধ সম্বন্ধীয় যত খবর দিয়েছি সেগুলো একদিকে রেখে দিন, আর আজ সকালে এই যে খবরটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা আর একদিকে, কারণ আমেরিকা ইরানের উপরে হামলা করে দিয়েছে। এতদিন ধরে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমেরিকা কি করবে, আজ তার উত্তর চলে এসেছে। আমেরিকা ইরানের উপরে হামলা করে দিয়েছে, এবং এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে কি করবে, তার জন্য 2 সপ্তাহ সময় তিনি নিয়েছেন। সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই 2 সপ্তাহ সময় তিনি নিয়েছেন, এই 2 সপ্তাহের মধ্যেই তিনি অতর্কিত হামলা করে দেবেন। 2 সপ্তাহ পর তিনি জানাবেন এমনটা নয়, 2 সপ্তাহ সময় বলে এর মধ্যেই তিনি হামলা করবেন, আর ঠিক সেটাই সত্য হলো। দর্শক, ব্রেকিং নিউজ, আমেরিকা শেষমেশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো উপরে হামলা চালিয়েছে, আর এই খবর সবার আগে পৃথিবীকে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি এই বড় তথ্যটি প্রকাশ্যে এনেছে, এটি ডোনাল্ড ট্রাম্পের টুইট, সুতরাং একদম ভেরিফাইড শিওর নিউজ। ডোনাল্ড ট্রাম্প নিজে এবং হোয়াইট হাউসও জানিয়েছে এই হামলার ব্যাপারে। ট্রাম্প নিজেই বলছেন যে আমরা সফলভাবে ইরানে থাকা 3টি বড় বড় পারমাণবিক সাইট ধ্বংস করে দিয়ে এসেছি, আর এই 3টি সাইট হচ্ছে ফারদো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এই 3টি সাইটে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ছিল, যেগুলো এখন আমেরিকার হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। মানে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সফলভাবে তীব্র বোমাবর্ষণ চালিয়ে ইরানের আকাশ সীমা ছেড়ে এখন বর্তমানে বেরিয়ে এসেছে, আর এই বোমাগুলো মূলত ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো সেখানে টার্গেট করার জন্যই ফেলা হয়েছে। আমেরিকার বিমানগুলো এখন সম্পূর্ণ নিরাপদে ইরানের এলাকা ত্যাগ করে নিজেদের ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে। তিনি আমেরিকান এই সোলজারদেরকে যোদ্ধা বলে উল্লেখ করেছেন ওনার সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি বলছেন যে বোমারু বিমান চালানো পাইলটদের আমরা যোদ্ধা হিসাবে অভিহিত করছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তিনি নিজের সেনাবাহিনীর প্রশংসা করে বলছেন বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যারা এই কাজ করতে পারত, শুধু আমরাই পারি এবং আমরাই করেছি। সবশেষে তিনি বলছেন এখন শান্তির সময়, ধন্যবাদ এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য। বন্ধুরা, এটা বলা যায় যে এখনো পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত এই যুদ্ধে হওয়া সবচেয়ে বড় ঘটনা এইবার ঘটলো। আমরা আগেই জানিয়েছিলাম যে এই হামলা এই যে 1-2 সপ্তাহ পরে হবে বলে বলা হচ্ছে, এটা আসলে একটা নাটক ছিল।
একটা ফাঁদ ছিল, যে ফাঁদে ইরানকে ফেলার চেষ্টা করা হয়েছে। আর এই মুহূর্তে এই হামলার বিষয়ের কোনো ছবি সামনে আসেনি, ধীরে ধীরে তথ্য আসছে। এখন দেখার বিষয় হলো ইরান কি প্রতিক্রিয়া দেখায়, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে যোদ্ধা হিসাবে আখ্যা দিয়েছে এবং বলছে যে দুনিয়ার অন্য কোনো সামরিক বাহিনী যেটা করতে পারে না সেটা আমরা করেছি, এবং এখন শান্তির সময়, মানে ইরানের নিউক্লিয়ার সাইটগুলো উড়িয়ে দেওয়ার পর এখন তিনি শান্তির সময় হিসাবে মনে করছেন। তো দেখার বিষয় হবে ইরান ঠিক কি প্রতিক্রিয়া দেয় এখন ইসরায়েল বা আমেরিকাকে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যা লিখেছে সেটা আমি হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, উই হ্যাভ কমপ্লিট আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং ফার্দো, নাতানস অ্যান্ড ইস্পাহান। অল প্লেনস আর নাও আউটসাইড অফ ইরান এয়ার স্পেস। এ ফুল পেলোড অফ bombs was dropped on the primary site. Further, all planes are safely on their way home. Congratulations to our great American warriors. There is not another military in the world that could have done this. Now is the time for peace. Thank you for your attention to this matter. এটা ডোনাল্ড ট্রাম্পের টুইট ছিল, এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের টুইটের সাথে হোয়াইট হাউসও বিষয়টি পরিষ্কার করেছে। হোয়াইট হাউস বলছে, উই হ্যাভ কমপ্লিট আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য 3 নিউক্লিয়ার সাইট ইন ইরান ইনক্লুডিং ফার্দো, নাতানস অ্যান্ড ইস্পাহান। অল প্লেনস আর নাও আউটসাইড অফ ইরান এয়ার স্পেস। এ ফুল পেলোড অফ bombs, ফুল পেলোড মানে ভরে ভরে গোলা বারুদ নিয়ে যাওয়া হয়েছে, একটা দুটো বোম ফেলা হয়নি। ফুল পেলোড অফ বম্বস মানে বলা হচ্ছে যে ফাইটার জেটগুলোতে ফুল বড় বড় বোমা নিয়ে গিয়ে ফেলা হয়েছে। ফুল পেলোড অফ বম্বস ওয়াজ ড্রপেড অন দ্য প্রাইমারি সাইট ফার্দো। ফার্দোকে মূল লক্ষ্য বানানো হয়েছে, কারণ ফার্দোই ইরানের সবথেকে বড় পারমাণবিক ঘাঁটি। অল প্লেনস আর সেফলি অন দেয়ার ওয়ে হোম। দর্শক, আরও যে দুটি ছবি আমি এখানে আপনাদেরকে দেখাতে চাই, খুব মনোযোগ দিয়ে দেখার বিষয়, কারণ ট্রাম্প এখন এই হামলার পর দেখতে পাচ্ছেন হোয়াইট হাউস সহ ডোনাল্ড ট্রাম্প দুদিক থেকেই পোস্ট এসছে। যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী চাপের মধ্যে রয়েছে, ঠিক একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু সেই নির্বাচনকে নিয়ে যেমন রয়েছে নানামুখী উত্তেজনা, ঠিক একইভাবে তারাও নানামুখী চাপের মধ্যে রয়েছেন। একই সাথে সাথে যারা ক্ষমতাচ্যুত হয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের মধ্যেও কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের চাপ বিরাজ করছে। এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই সকল নেতৃবৃন্দ ভার্চুয়ালি গণমাধ্যম সমূহে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করছেন। তাদের সেই সকল বক্তব্য সমূহের মধ্য থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে ধারণা করা হচ্ছে বা জানা যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেকটাই অপেক্ষমান। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো মতামত যেমন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া যায়নি, ঠিক একইভাবে আন্তর্জাতিক মহল থেকেও এই বিষয়টি নিয়ে কোনো ধরনের ধারণা পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে রেখেছে কিংবা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে, সেই হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আবার বিগত 2024 সনের 5 আগস্ট যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, সেই হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা রাখে না। এক কথায় বলা যায় অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য যে সকল প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন সে সকল প্রক্রিয়া সমূহ গ্রহণ করেছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমন আন্তর্জাতিক চাপসমূহ রয়েছে, ঠিক একইভাবে সর্বদলীয় অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদে অংশগ্রহণ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে, বা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি করবে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু খুবই স্বাভাবিকভাবে উত্তর প্রদান করেছেন এবং তিনি বলেছেন কোন রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরণ করার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি সাময়িক সময়ের জন্য। এবং আমরা জানি যে ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেটও কিন্তু এই বিষয়টি উল্লেখিত আছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে চিন্তিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে মনে করছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে বাংলাদেশের রাজনীতির যে মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ সক্রিয়ভাবে ফিরতে পারবে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে কিনা? এখন এই বিষয়ে যে প্রশ্নটি উঠেছে সেটি
মূলত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জনগণ চিন্তা ভাবনা করছেন। একই সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সকল রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন। এখানে প্রতিপক্ষ, প্রতিহিংসা এবং যে সকল কর্মকাণ্ড বিগত দিনগুলোতে ঘটেছে আওয়ামী লীগ পতনের পরে সেই সকল কর্মকাণ্ডের প্রতিফলন হিসাবে অনেক কিছু ঘটতে পারে বলেও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের বিশ্লেষকেরা মনে করছেন। আবার কেউ কেউ ভাবছেন হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু বিগত 15 বছর তাদের শাসন যে ক্ষমতা ছিল সেই ক্ষমতার মধ্যে এক ধরনের ফেসিবাদী কার্যক্রম বিচরণ করেছিল, সুতরাং তারা যদি পুনরায় বাংলাদেশের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় কোনো একটি মাধ্যমে, তাহলে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগের আধিপত্য তৈরি হবে এবং সেই আধিপত্য থেকে নিস্তার কোনোভাবে কিন্তু যেমন অন্যান্য রাজনৈতিক দলগুলো পাবে না, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচির কারণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিবর্গ পাবেন না। সেই হিসাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার চিন্তা ভাবনা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল করছে। যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন এবং সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতীক যেটি নির্বাচন ব্যালটে থাকবে কিনা বা আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে থাকবে কিনা সেটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি তৃতীয় কোনো শক্তি এই যুদ্ধে জড়িত হয় তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য নরক পরিণতি ডেকে আনবে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। ইভেন যেই মিত্ররা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমান অথবা যে কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে, তাদের কোনো স্থাপনা, তাদের কোনো ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে থাকে, তাহলে ইরানের পরবর্তী টার্গেট হবে সেই দেশের সেই সামরিক স্থাপনাগুলো। এখন দুই দেশ যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এবং আমরা যখন কথা বলছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজগুলো দিচ্ছে না। মিডল ইস্ট আই মনিটর, এই যে একটা আরবি চ্যানেল, তারা যে তথ্য প্রতিবেদন সামনে আনছে, এখান থেকে তো নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হাঁটছে আপনার বিশ্ব। ভবিষ্যৎবাণী ছিল 2025 সালের শেষে ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপেও। দর্শক, আপনার ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবস্থা খুবই বাজে অবস্থা। আমরা বলছিলাম যে ইরানের পটাকা ফাঁদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে, ইভেন মেশিনারির সংকট আছে। এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্রশস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এবার মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে। প্রায় একটা দুইটা না, 1 ডজন চালান এসেছে ইসরায়েলে। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে 14টি কার্গো বিমান, বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে, যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরদারে সহায়তা করবে। এই চালানটি 13ই জুন থেকে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল, সেই অভিযানকে আকাশ এবং সমুদ্রপথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে। বলা হয়েছে যে আপনার এ পর্যন্ত আপনি দেখেন 2023 সালের 7ই অক্টোবর থেকে 25 জুন 2 বছরের কাছাকাছি 800রও বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো। এখন এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা, আপনি দেখেন দুইটা রাষ্ট্র, কোন দুইটা রাষ্ট্র যারা রাশিয়ার বিরুদ্ধে খুবই অ্যাক্টিভ, এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না, সেটা ইসরায়েল করে দিচ্ছে, সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা। আবার G7 এর যে বৈঠক হয়েছে সেখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে। তো সহযোগিতা তারা পাঠাচ্ছে। এখন এই যে পাঠাচ্ছে, আগে পাঠাইছে, পার্থক্য আছে। এই তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কড়া বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন এই রাষ্ট্রগুলোকে। ইভেন বলছেন যে এবারের বিষয়টা ভিন্নভাবে নিয়েছে ইরান। আর অলরেডি আমরাও গেল নিউজ করি হয়তো 5-6 বছর, বাট এই যুদ্ধগুলোর যে আপডেটগুলো টেলিভিশনে গণমাধ্যমে দেখছি, এরকম কিন্তু পাল্টাপাল্টি লম্বা সময় যুদ্ধ হয় না। এবং ইরান যতটা এখন অ্যাডভান্টেজ পাইতেছে বা যে জায়গাটা আছে, এরকম দৃশ্য কিন্তু আর আগে আমরা কখনো দেখি নাই। তবে পরিস্থিতি যেভাবে ধারণ করছে, চীন যুক্তরাষ্ট্রকে আগুনে ঘি না ঢালার জন্য পিনাকি ভট্টাচার্যের চাপে বিএনপি কিছু পদক্ষেপ নিয়েছে লোক দেখানো, এগুলো আসলে আন্তরিক। যেমন আমি শুরু করছি সেই সালাউদ্দিন আহমেদের গুম কেস ফাইল করার মাধ্যমে। সালাউদ্দিন আহমেদ 5 আগস্টের পরপরই দেশে এসেছেন, বিএনপির ডিফ্যাক্টো সেক্রেটারি জেনারেল হয়েছেন, ডিফ্যাক্টো। আর কাউন্সিল তো বিএনপির লাগে না, বা এগুলো তারা বিশ্বাসই করে না। যতই সুসময় আসুক তাদের কাউন্সিল লাগে না, তারেক রহমান থাকতে রাজতন্ত্রই থাকবে। কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম কেস ফাইল করেননি বা এই বিষয়ে চুপচাপ ছিলেন, মানে লাভ ক্ষতি দেখেছেন। আর ওটা আসলে গুম কিনা এটাই সন্দেহ ছিল, কিন্তু পিনাকি ভট্টাচার্য নাড়াচাড়া দিয়ে সালাউদ্দিন আহমেদকে
বাধ্য করেছেন গুম কেস ফাইল করতে ট্রাইব্যুনালে, ওইটা চাপে পড়ে আর একটা কাজ করেছেন। এটাও ওই পিনাকি গং নানানভাবে সমালোচনা করেছে যে বিগত 3 নির্বাচনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই বিগত 3 নির্বাচন কমিশনাররা কেন ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মামলা কেন করা হচ্ছে না। এটা পিনাকি ভট্টাচার্যরা নানানভাবে এটা সমালোচনা করেছে। তো বিএনপি তো চুপচাপ ছিল, কিছুই করেনি। এখন দায়টা বিএনপির উপরে, সবচেয়ে বড় দল বিএনপি, অতএব বিগত 3 নির্বাচন কমিশনে বা 3 নির্বাচনে সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, মানে ক্ষমতা আসতো বিএনপিকে আসতে দেওয়া হয়। এই জন্য আইনি পদক্ষেপ নেওয়া, মামলা করার দায়িত্বটা বেসিক্যালি বিএনপির। তো বিএনপি কেন মামলা করছে না, চুপচাপ ছিল, বিএনপি মামলা করতে চায়নি, কিন্তু ওই পিনাকিদের চাপ সমালোচনা নানান জায়গায় এখন করতে হয়। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে যে 3 নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। অলরেডি আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো সেই মামলা করেও ফেলেছে তারা। আমি যখন আলোচনা রেকর্ড করছি তার কিছুক্ষণের মধ্যেই বিএনপি মামলা ফাইল করতে যাওয়ার কথা, যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে। এখন এটা আমরা কিভাবে দেখি? আমি মনে করি বিএনপির এই পদক্ষেপ এটা লোক দেখানো, আন্তরিক না, কোনো কিছুই স্বাভাবিক বা আন্তরিক না। যেমন এই সালাউদ্দিন আহমেদের গুম কেস ফাইল করা, ওটাও আন্তরিক না, ওটা চাপে পড়ে লোক দেখানো কেস। ওটা ওইভাবে খোঁজখবর না, আসলেই যাতে রহস্য উদ্ঘাটন হয়, সাক্ষ্য দেওয়া, এটা করবেন। এটা লোক দেখানো একটা মামলা ফাইল করেছে এই পর্যন্ত, ওটা বিএনপি খোঁজ নেবে না। যদি আন্তরিক থাকতো তাহলে আগেই করতো। 3 নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা, ওটাও দেখবেন যে মামলা একটা করে ওটা চালাবে না বা ওটা খোঁজ খবর নেবে, লোক দেখানো। কেন ওই চারিদিকে সমালোচনা হয় যে বিএনপি কি আবারও তাহলে কারচুপি করবে, কারণ আগের কারচুপিকারীদের বিরুদ্ধে কিছু বলছে না, এটা নিয়ে সমালোচনা বলে গিয়েছে, কেস হয়তো করেছে, কিন্তু ওটা লোক দেখানো। আসলে বিএনপি তাদের আসল পরিকল্পনা ঢাকার চেষ্টা করছে। আসল পরিকল্পনা কি? তারা নিজেরাই একটা সিস্টেম করে এই আরেকটা নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, বর্তমান কমিশন, নাসির কমিশন। তাদের মাধ্যমে কারচুপি করে ক্ষমতা আসতে চায় বিএনপি, যার ফলে আন্তরিকভাবে সিরিয়াস কখনো এইসব মামলা চালাবে না। আর চালালে ওই লোক দেখানো, মানে একটা ভাব তৈরি করে, এই যে দেখেন ভাই, আমরা আগের নির্বাচন কমিশনার, সিইসি সহ সবার বিরুদ্ধে মামলা করেছি, তাহলে আমরা কি কারচুপি করতে পারি? নির্বাচনের মাধ্যমে কারচুপি করাবো নির্বাচন কমিশনের মাধ্যমে? না, এটা তো করাতে পারি না, অতএব আমরা ভালো, দেখেন, এরকম একটা হাইপ তৈরি করে তারপরে ঠিকই কারচুপি করে তারা ক্ষমতা আসতে চাইবে, কিন্তু সেটা পারবে না। আমি বিশ্বাস করি বিএনপিকে অবজার্ভ করে, বিএনপির মধ্যে কোনো সততা নাই, কোনো নৈতিকতা, দেশপ্রেম কিছু নেই। তারা যা করে সবকিছু দুর্বিসন্ধি, নিজেদের স্বার্থে দান্দাবাজিতে, দেশের জন্য তারা কিছু করে না। ইরান ইসরায়েল যুদ্ধ চলমান রয়েছে, দীর্ঘদিন থেকে চলছে। এটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আমি বলতে চাচ্ছি না, সেটা সময় বলে দেবে ভবিষ্যৎ আসলে কি হবে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে সবথেকে বিশেষ যে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এখনো কেন যুদ্ধে ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে, এটার বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা কেন দিচ্ছে না। ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন এখনো সরাসরি সরকারের পক্ষ থেকে তারা জানান দিচ্ছে না কেন যে তারা ইরান ইসরায়েল যুদ্ধে কোন পক্ষে? যেহেতু বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, তো সঙ্গত কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ইসরায়েলের পক্ষে কখনোই সমর্থন দেবে না, তারা ইরানের পক্ষে সমর্থন দেবে। এই বিষয়টা নিয়ে বিভিন্ন মিডিয়াতে আমি অনেকটা দেখলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া একদম উত্তাল। ইতিমধ্যে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষে সমর্থন দেওয়া যে রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে তুরস্ক রয়েছে, লেবানন রয়েছে, সিরিয়া রয়েছে, কাতার রয়েছে, ইয়েমেন রয়েছে, আলজেরিয়া রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ওআইসির সদস্য। ওআইসি কি অনেকে প্রশ্ন করতে পারেন। অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন, এটা হচ্ছে বাংলা ইসলামী সহযোগী সংস্থা, অর্থাৎ ইসলামের অর্থাৎ মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে এর মধ্যে 57টা দেশ এই ওআইসির সদস্যপদ প্রাপ্ত, এবং এর মধ্যে বাংলাদেশ অন্যতম। স্বাধীনতার পর প্রথম ওআইসির সদস্যপদ পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ, এরপর থেকে বাংলাদেশ ওআইসির একজন পূর্ণ সদস্য। তাহলে মুসলিম বিশ্বের বাকি সদস্যরা যদি ইরানকে সমর্থন দেয়, পাশাপাশি রাশিয়া এবং চীনের মতো পরাশক্তি যদি ইরানকে সমর্থন দেয়, তাহলে বাংলাদেশের সমর্থন দিতে কোথায় এত ব্যথা? ব্যথাটা আসলে কোথায়? ব্যথাটা আসলে ডক্টর ইউনূসের মাজায় কিংবা মস্তিষ্কে। সেটা কিভাবে? ডক্টর ইউনূসের অন্যতম প্রধান মিত্র, বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এবং ডক্টর ইউনূস ইসরায়েলের পক্ষে অনেক টাকা ডোনেট করেছেন, সেটাও আপনারা জানেন, আমরা জানি, বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি মিডিয়াতে। এরপর ডক্টর ইউনূস তো মার্কিন দালাল, পশ্চিমা দালাল, তিনি মার্কিন এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের ক্ষমতায় বসে রয়েছেন। সঙ্গত কারণেই ডক্টর ইউনূস তার প্রভুদেরকে কি বলবো, মনোমালিন্য করতে চাচ্ছেন না তাদের সাথে, কিংবা তার প্রভুদের থেকে তার যে একটা আস্থার জায়গা রয়েছে কিংবা তার মাথার উপর একটা শ্যাডো রয়েছে, সেই শ্যাডো থেকে তিনি বের হতে চাচ্ছেন না। সেই জন্যই তিনি ইরান এবং ইসরায়েলের সংঘাতে কোনো প্রকার বিবৃতি দিচ্ছেন না।
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যে বাদবাকি রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে বিএনপি কোনো সমর্থন তারা জানাবে না, কারণ বিএনপির পিতামহ হচ্ছে পাকিস্তান যদিও প্রথম দিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পক্ষ নিয়ে পারমাণবিক হামলা চালানোর কথা বলেছিল। পরবর্তীতে যখন ডোনাল্ড ট্রাম্প একটা চাপ দিয়ে দিল, আসিম মুনির যে পাকিস্তানের সেনাপ্রধান হোয়াইট হাউসে গেল, লাঞ্চ করলো, এরপর সে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার জন্য একটা প্রস্তাবনা দিয়ে চলে আসলো এবং এর বিনিময়ে সম্ভবত শুনতে পাচ্ছি পাকিস্তানকে F-35 যে আধুনিক 5th জেনারেশন যুদ্ধ বিমান সেটা দেওয়া হবে। পাকিস্তান হচ্ছে একটা মানে কি বলবো, পৃথিবীতে ব্যাসাদের একটা নীতি থাকে, কিন্তু পাকিস্তানের এই ধরনের কোনো নীতি নাই এবং সেই একই পথে আগাচ্ছে পাকিস্তানের শাহবাজ শরীফের অন্যতম প্রধান বন্ধু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এবার প্রশ্নে আসি, বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতা, হুজুর, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম না খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমুনায়ের হুজুর, মামুনুল হক থেকে শুরু করে তারপরে তারেক মনোয়ার, তারপর রকেট হামজা, এই যে ইসলামিক বাটপারগুলো রয়েছে, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালালো। তাহলে যুক্তরাষ্ট্র যে বলেছিল যে তারা 2 সপ্তাহ সময় নেবে এবং 2 সপ্তাহ সময় দিচ্ছে ইরানকে, যে এই সময়ের মধ্যে আলাপ আলোচনা করে বিষয়টি যদি সমাধান করে, পারমাণবিক যে কর্মসূচি সেটি স্থগিতের ব্যাপারে যদি তারা মানে সম্মত হয় বা সন্তোষজনক সমঝোতা হয়, তাহলে আর সমস্যা থাকবে না এবং যুক্তরাষ্ট্র হামলা চালাবে না। এই মর্মে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে মাত্র 2 দিনের মাথায় সেই হামলা তারা চালালো। তাহলে এটা কি যুক্তরাষ্ট্রের ছলাকলা ছিল? ইরানকে ধোঁকা দেওয়া হলো? দর্শক, সেই সংবাদ এবং বিশ্লেষণ করব তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি এবং ভয়েস বাংলার ফেসবুক পেজটি যারা লাইক বা ফলো দেননি, অনুগ্রহ করে সেটি করবেন এবং ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আসুন আমরা দেখি যে কি ঘটেছে। শেষ পর্যন্ত ঘটলো যেটা ডোনাল্ড ট্রাম্প মনের মধ্যে পুষে রেখেছিল, যে যেভাবেই হোক ইসরায়েলের সঙ্গী হয়ে তারা ইরানে হামলা চালাবে। সেই হামলাই তারা চালিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা, যে স্থাপনাগুলোকে বারবার ইসরায়েল এবং আমেরিকা বলছিল, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যে এগুলিতে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে, ইউরেনিয়াম সেইভাবে মজুত করা হচ্ছে। কিন্তু ইরান বারবার চ্যালেঞ্জ করছিল যে এটা কোনোভাবেই না, এটা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করার জন্য, তাদের উন্নয়ন অন্যান্য কাজে ব্যবহার করার জন্য এই পারমাণবিক স্থাপনা। এবং তারা বলেছিল যে তারা যাতে সরজমিনে, বিশ্বের যে কোনো দেশ যাতে সরজমিনে এসে সেটি পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু দেখা গেল যে না, সেই সব পরীক্ষা নিরীক্ষা, আলোচনা, সমঝোতা সবকিছু বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের উপরেও না, তারা নিজেরাই হামলা চালালো। এবং বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক শক্তিশালী বোমারু বিমানগুলো একেবারে ইরানের অভ্যন্তরে ঢুকে 3টি পারমাণবিক স্থাপনায় ভারী বোমা নিক্ষেপ করেছে এবং নিক্ষেপ করে সেই বোমারু বিমানগুলো নিরাপদে ইরান ত্যাগ করেছে। এখন কথা হচ্ছে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন 2 সপ্তাহ সময় দিয়ে 2 দিনের মাথায় এই হামলা চালালো? এই নিয়ে বিবিসির খবরে বলা হচ্ছে, ইরানকে গত বৃহস্পতিবার সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, নিজেদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এড়াতে ইরান যেন আলোচনায় বসে। কিন্তু সেই সময়সীমা 2 সপ্তাহ নয়, হয়ে গেল মাত্র 2 দিন। শনিবার রাতে হঠাৎই ঘোষণা এলো, ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প একে বললেন খুবই সফল অভিযান। তাহলে কি এই 2 সপ্তাহ শুধু ফাঁকি দেওয়ার ছল ছিল? ইরানকে কি ছুটির দিনে আশ্বস্ত রাখতে এই কৌশল নেওয়া হয়েছিল, নাকি ট্রাম্পের নিযুক্ত মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের নেতৃত্বে পর্দার আড়ালে চলা আলোচনাগুলো ভেস্তে গেল? এসব কারণেই কি ইরানে হামলা হলো? ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তাৎক্ষণিক ফলাফল নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে হামলার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটাই শান্তির সময়। যা হোক, ট্রাম্পের এই বক্তব্যকে নিছক আশাবাদী এক মন্তব্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।